Philosophy of Anaaxagoras. অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের পাশ্চাত্য দর্শনের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ কোর্সের প্রাচীন যুগের দার্শনিক অ্যানাক্সাগোরাসের দর্শন নিয়ে আমরা আলোচনা করব। অ্যানাক্সাগোরাস খ্রিস্টপূর্ব 500 অব্দে জন্মগ্রহণ করেন এবং খ্রিস্টপূর্ব 428 অব্দে মৃত্যুবরণ করেন। বৌদ্ধবাদী সম্প্রদায়ের পরবর্তী দার্শনিক অ্যানাক্সাগোরাস। বৌদ্ধবাদী সম্প্রদায়ের প্রথম দার্শনিক হলেন এম্পিডোক্লিস এবং পরবর্তী দার্শনিক হলেন অ্যানাক্সাগোরাস। উনি এথেনীয় মতের বিরোধিতা করে বলেন, সূর্য দেবতা নয়, একটি আগ্নেয় প্রস্তরখণ্ড মাত্র। চন্দ্রকেও দেবী বলা চলে না, কারণ এটা চন্দ্র দেহ মাটি দ্বারা তৈরি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রাচীন এথেনীয় মতে সূর্যকে দেবতা মনে করা হতো এবং চন্দ্রকে দেবী বলে গণ্য করা হতো। অ্যানাক্সাগোরাস এই মতের বিরোধিতা করে বলেন, সূর্য যেমন দেবতা নয়, চন্দ্র তেমনি দেবী নয়, বরং সূর্য হলো একটা আগ্নেয় প্রস্তরখণ্ড এবং চন্দ্র হলো মাটির দ্বারা তৈরি। এসব মতের জন্য তার বিচার করা হয় এবং তাকে কারাদণ্ড দেওয়া হয় এবং ওখান থেকে পালিয়ে উনি আইওনিয়া চলে যান এবং মৃত্যু পর্যন্ত সেখানেই অবস্থান করেন। গতি এবং পরিবর্তন সম্পর্কে অ্যানাক্সাগোরাসের মত। এলিয়াটিকদের মতো অ্যানাক্সাগোরাস বিশ্বাস করতেন যে অনপেক্ষ পরিবর্তন অসম্ভব। অর্থাৎ এলিয়াটিক দার্শনিক যারা, আমরা এর আগে পারমেনাইডিসকে পড়েছি এলিয়াটিক দার্শনিক, তাদের মতে পরিবর্তন সম্ভব নয়, পরিবর্তন বলতে কিছু নেই, সত্তা অপরিবর্তনীয়। অ্যানাক্সাগোরাসও বলেন যে অনপেক্ষ পরিবর্তন অর্থাৎ অ্যাবসলিউট পরিবর্তন সম্ভব নয়, অসম্ভব। কোনো গুণই অন্য কোনো গুণে রূপান্তরিত হতে পারে না, সত্তা স্থায়ী ও পরিবর্তন রহিত। এলিয়াটিকদের এ মতের প্রতি তার পূর্ণ সমর্থন ছিল, তবে অনপেক্ষ পরিবর্তন অস্বীকার করলেও তিনি আপেক্ষিক পরিবর্তনকে স্বীকার করেন। অনপেক্ষ পরিবর্তনকে অস্বীকার করে আপেক্ষিক পরিবর্তনকে উনি স্বীকার করেন। তার মতে আপেক্ষিক পরিবর্তন অবশ্যই আছে। বস্তু নিশ্চয়ের যেমন উদ্ভব হয় তেমনি হয় তাদের বিলয়। মৌল উপাদান সমূহের মিশ্রণ এবং বিশ্লেষণের ফলেই তা ঘটে। এম্পিডোক্লিসের মত সংশোধন করে তিনি বলেন, বিশ্বের মৌল উপাদানের সংখ্যা 4 নয়, বহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে এম্পিডোক্লিস বিশ্বের মৌল উপাদানের সংখ্যা বলছিলেন 4। এগুলো হলো আগুন, পানি, বায়ু এবং মাটি। অ্যানাক্সাগোরাস বললেন যে 4 নয়, বরং এটি বহু, কারণ অসংখ্য বস্তু ও গুণের সমন্বয়ে গঠিত। অসংখ্য বস্তু ও গুণের সমন্বয়ে গঠিত এই বিচিত্র পৃথিবীকে মাত্র 4টি উপাদানের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। তিনি আরো বলেন যে মাটি, বায়ু, আগুন, পানি মৌল উপাদান নয়, বরং এগুলো মৌল উপাদানের সমন্বয়ে গঠিত যৌগিক দ্রব্য। মাটি, বায়ু, আগুন এবং পানি, এই 4টাকে যেখানে এম্পিডোক্লিস বলছেন মৌল উপাদান, সেখানে অ্যানাক্সাগোরাস এসে বললেন যে এগুলো মৌল নয়, বরং মৌল দ্রব্যের উপাদানের সমবায়ে গঠিত যৌগিক দ্রব্য। জগতের মৌল উপাদান অতি সূক্ষ্ম, বহুবিধ এবং অসংখ্য। তিনি এদের বীজ নামে অভিহিত করেন। এসব বীজ আদিম এবং অপরিবর্তনীয়। এরা অন্য কোনো উপকরণ থেকে উদ্ভূত নয়। এদের গুণ এবং পরিমাণের কোনো পরিবর্তন নেই। এদের সাথে নতুন কোণের গুণের সংযোজনও হয় না, আবার বিয়োজনও হয় না। অ্যানাক্সাগোরাসের মতে উৎপত্তি বা বিনাশ বলে কিছু নেই। সাধারণত মানুষ উৎপত্তি ও বিনাশ বলতে যা বুঝে থাকে তা আসলে ওইসব মৌল উপাদানের যথাক্রমে মিশ্রণ এবং বিশ্লেষণ। অর্থাৎ আমরা
উৎপত্তি ও বিনাশ বলতে যা বুঝি এগুলো হলো মৌল উপাদান সমূহের মিশ্রণ এবং বিশ্লেষণ। প্রত্যেক দ্রব্যেই সব জাতীয় উপাদান আছে। প্রত্যেক দ্রব্যেই সব জাতীয় উপাদান আছে। যে দ্রব্যে যে জাতীয় উপাদানের সংখ্যা বেশি তা সেই রূপ প্রকাশ করে। যে দ্রব্যে যে জাতীয় উপাদানের সংখ্যা বেশি তা সেই রূপ ধারণ করে। যে দ্রব্যে তাপের আধিক্য তা আগুন। অর্থাৎ তাপের আধিক্য বেশি যখন হবে কোনো দ্রব্যে তখন তা আগুনে রূপান্তরিত হবে। যে দ্রব্যের শৈত্যের আধিক্য বেশি, শৈত্যের আধিক্য তা হলো বায়ু। পৃথিবী সৃষ্টির আগে অসংখ্য সূক্ষ্ম জড়োপকরণ সংমিশ্রিত অবস্থায় একটি পিণ্ড গঠন করেছিল। এই পৃথিবী সৃষ্টির আগে অসংখ্য সূক্ষ্ম জড় উপকরণ একটি পিণ্ড গঠন করেছিল। তখন তাদের মাঝে শূন্য দেশ বলে কিছু ছিল না, অর্থাৎ ফাঁকা স্থান ছিল না, এমটি স্পেস ছিল না। আজকের পৃথিবী এসব বীজ উপকরণের সংযোগ ও বিয়োগফল। প্রশ্ন হলো, একদিন যেসব নিশ্চল বীজ উপকরণ সংমিশ্রিত অবস্থায় একটি বিশৃঙ্খল পিণ্ডের আকারে ছিল তাদের মধ্যে গতি সৃষ্টি করল কে? একদিন যেসব নিশ্চল বীজ উপকরণ বলছেন যে বীজ উপকরণগুলা নিশ্চল এবং বিশৃঙ্খল পিণ্ডের মধ্যে ছিল, একটি মণ্ড আকারে ছিল, এদের মধ্যে গতি সৃষ্টি করল কে? এটি একটি প্রশ্ন। কি করেই বা এরা শক্ত পিণ্ড থেকে পৃথক হয়ে এই শুভাময় সুশৃঙ্খল জগৎ সৃষ্টি করলো? অথবা কি করে এরা এই পিণ্ড থেকে বের হয়ে একটি সুন্দর জগৎ সৃষ্টি করলো? সৌরজগতের আবর্তনের মধ্যে অ্যানাক্সাগোরাস এসব প্রশ্নের উত্তর খুঁজে পান। কিসের মধ্যে? সৌরজগতের আবর্তনের মধ্যে। তার মতে হঠাৎ এক সময় বিশৃঙ্খল আদিম পিণ্ডটি আন্দোলিত হয়। অর্থাৎ এই যে বীজ উপকরণ মিশ্রিত অবস্থায় যে নিশ্চল পিণ্ডটি ছিল, এই পিণ্ডটি হঠাৎ করে আন্দোলিত হয় এবং তাতে বীজ উপকরণগুলো পৃথক হয়ে যায়। ক্রমশ এ গতি বিস্তার লাভ করে এবং তাতে সদৃশ উপকরণগুলো সম্পূর্ণভাবে পৃথক হয়ে যাওয়া পর্যন্ত এ গতি অবিরাম চলতে থাকে। প্রথম আবর্তনে হালকা থেকে ঘন, শীতল থেকে উষ্ণ, অনুজ্জ্বল থেকে উজ্জ্বল এবং সিক্ত থেকে শুষ্ক পৃথক হয়ে যায়। আজ আমরা যাকে পৃথিবী বলছি, ঘন, শীতল ও উজ্জ্বল একত্রিত হওয়ার ফলেই সৃষ্টি হয়েছে। আবার হালকা, উষ্ণ, শুষ্ক, উজ্জ্বল একত্রিত হয়ে সৌরজগতের সৃষ্টি। সূর্যের তাপ ক্রমশ সিক্ত পৃথিবীকে শুকিয়ে তোলে এবং বায়ুমণ্ডলের বীজ উপকরণ সমূহ থেকে প্রাণীকুলের উদ্ভব হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে অ্যানাক্সাগোরাস যে বীজ উপকরণগুলোর কথা বলছেন, যে বীজ উপকরণগুলা একসাথে একটা মণ্ডের মতো, একটা পিণ্ডের মতো ছিল। এখন প্রশ্ন ওঠে যে পিণ্ডের মধ্যে গতি দিল কে, বা এই পিণ্ড থেকে কিভাবে পৃথক হয়ে আজকের এই সুন্দর জগৎ সৃষ্টি হলো? অ্যানাক্সাগোরাস এর উত্তর দিতে গিয়ে আমাদেরকে সৌরজগতের আবর্তনের কথা বলেন এবং উনি বলেন যে একসময় এই পিণ্ডটি, যে বিশৃঙ্খল যে পিণ্ডটার মধ্যে একসময় আন্দোলিত হয়, তার গতির সঞ্চার হয়, তাদের বীজ উপকরণগুলো পৃথক হয়ে যায় এবং বীজ উপকরণগুলো পৃথক হওয়ার ফলে তারা আবর্তিত হতে থাকে। প্রথম আবর্তনে হালকা থেকে ঘন, শীতল থেকে উষ্ণ, অনুজ্জ্বল থেকে উজ্জ্বল এবং সিক্ত থেকে শুষ্ক পৃথক হয়ে যায়। আজ আমরা যাকে পৃথিবী বলছি, এই যে পৃথিবী আমরা বসবাস করি, পৃথিবী ঘন, শীতল, উজ্জ্বল একত্রিত হওয়ার ফলে সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই পৃথিবী সৃষ্টির কারণ হলো ঘন, শীতল এবং উজ্জ্বল। আবার হালকা, উষ্ণ, শুষ্ক ও উজ্জ্বল একত্রিত হয়ে সৌরজগতের সৃষ্টি। সূর্যের তাপ ক্রমশ সিক্ত পৃথিবীকে শুকিয়ে তোলে। সূর্যের তাপ কি করে? এই সিক্ত পৃথিবীকে শুকিয়ে তোলে এবং বায়ুমণ্ডলের বীজ উপকরণ সমূহ থেকে প্রাণীকুলের উদ্ভব হয়। প্রিয় শিক্ষার্থী বৃন্দা, এখন আমরা আরেকটি অ্যানাক্সাগোরাসের একটি বিখ্যাত মত নৌস নিয়ে আমরা কথা বলবো। অ্যানাক্সাগোরাসের মতে পৃথিবীতে আজ আমরা যেসব ক্রিয়া প্রক্রিয়া দেখতে পাই সেগুলো আদিম আবর্ত থেকে উদ্ভূত এক দীর্ঘগতি অনুক্রমের ফলশ্রুতি মাত্র। প্রশ্ন হলো, প্রথমে এই গতির সৃষ্টি হলো কিভাবে? এই যে গতির সৃষ্টি করলো কে? প্রথমে আমরা যে প্রশ্ন করেছিলাম যে পিণ্ড থেকে
বিশৃঙ্খল পিণ্ডের মধ্যে কে গতির সৃষ্টি করলো? এর উত্তরে অ্যানাক্সাগোরাস বলছেন যে তিনি এক ধরনের বহির্কারণের কথা বলেন এবং এর কারণ তিনি আবিষ্কার করলেন রিজন বা প্রজ্ঞার মধ্যে। অর্থাৎ আমাদের যে চিন্তন, এই চিন্তনের মধ্যে বা প্রজ্ঞার মধ্যে তিনি এর কারণ আবিষ্কার করলেন। তিনি এর নাম দিলেন নোজ এবং এই রিজনের নাম দিলেন নোজ। তার মতে নোজ সম্পূর্ণরূপে একটি সরল সমসাত্ত্বিক দ্রব্য, এমন দ্রব্য যা অন্য কোনো উপকরণের সাথে মিশ্রিত হতে পারে না, যা স্বরূপতই স্বতন্ত্র থাকে এবং জড়ের উপর প্রভাব বিস্তার করে। নোজ একটি সক্রিয় সত্তা। নোজ কি? একটি সক্রিয় সত্তা। তা পৃথিবীর সব প্রাণ ও গতির উৎস। পৃথিবীর সব প্রাণ এবং গতির উৎস হলো নোজ। অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সবকিছুই এর জানা। নোজ যে সবকিছুর মধ্যে শৃঙ্খলা আনে তাই নয়। নোজ যে সবকিছুর মধ্যে শৃঙ্খলা আনে তাই নয়, তা পদার্থ মাত্রের উৎস ও কারণ বটে। নোজ একটি উদ্দেশ্যধর্মী শক্তি বা নীতি এবং এ উদ্দেশ্যেই একে একাধিক জগৎ সৃষ্টি করা থেকে বিরত রাখে। নোজের যে উদ্দেশ্য একে একাধিক জগৎ করা থেকে বিরত রাখে। নিয়মানুবর্তিতার জনক হিসাবে নোজ শুধুমাত্র অনন্য পরিপূর্ণ পৃথিবী গঠন করে। অর্থাৎ এই যে পূর্বের ইয়েতে আমরা যে প্রশ্নটি করেছিলাম যে এই যে বিশৃঙ্খল, অ্যানাক্সাগোরাস বলছেন যে বিশৃঙ্খল বীজ উপকরণগুলো একটু পিণ্ড আকারে, মণ্ড আকারে ছিল এবং এখানে তাহলে এখানে গতির সঞ্চার করলো কে? বললেন যেখানে গতির সঞ্চার করলেন, এটা করতে গিয়ে বললেন যে এটা হলো রিজন বা প্রজ্ঞা এবং এটার নাম দিলেন নোজ। নোজ এখানে গতির সঞ্চার করলেন এবং এই নোজ কি করলেন? পৃথিবীর সকল প্রাণ এবং গতির উৎস এবং অতীত, বর্তমান, ভবিষ্যতে সবকিছুই এর জানা। নোজ সবকিছুর মধ্যে শৃঙ্খলা আনে। এই যে বিশৃঙ্খল বীজ উপকরণগুলোকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে নোজ এবং এই নোজই হলো পদার্থের উৎস এবং কারণ। নোজ একটি উদ্দেশ্যধর্মী শক্তি বা নীতি এবং উদ্দেশ্যে একাধিক জগৎ সৃষ্টি করা থেকে বিরত রাখে এবং নিয়মানুবর্তিতার কারণে নোজের মধ্যে এমন একটি নিয়মানুবর্তিতা আছে যে নিয়মানুবর্তিতার কারণে সে একটি পরিপূর্ণ পৃথিবী গঠন করে, যেটা অপরিপূর্ণ পৃথিবী কিন্তু সে গঠন এবং একাধিক পৃথিবীও সে গঠন করেনি। কারণ হলো সে নিয়মানুবর্তী। এখন প্রশ্ন হলো নোজ কি জড় না অজড়? নৌসের স্বরূপ কি? এই যে নৌসের কথা বললাম আমরা, নৌসের স্বরূপ কি? এটি কি জড় শক্তি না অজড় শক্তি? অর্থাৎ অ্যানাক্সাগোরাস যে নৌসের কথা বলছেন, নৌসের স্বরূপ কি এবং নৌস কি জড় শক্তি না অজড় শক্তি? এ নিয়ে পরবর্তীকালে দার্শনিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। অ্যানাক্সাগোরাস কখনো কখনো নৌসকে সবচেয়ে বেশি সূক্ষ্মীকৃত পদার্থ বলে বর্ণনা করেছেন। এ থেকে মনে হওয়া স্বাভাবিক যে নৌস একটি জড় পদার্থ। অন্যদিকে তিনি আবার বলেন যে নৌস কোনো কিছুর সাথে মিশ্রিত হয় না। নৌস কি হয় না? কোনো কিছুর সাথে মিশ্রিত হয় না। তখন মনে হয় তা আসলে জড়ীয় নয়, মানে অজড়ীয়। একটি স্পষ্ট স্বতন্ত্র নীতি মাত্র। সুতরাং তার মতবাদকে একটি অস্পষ্ট দ্বৈতবাদ বলা চলে। আমরা অ্যানাক্সাগোরাসের যে মতবাদ, এই মতবাদকে আমরা একটি অস্পষ্ট দ্বৈতবাদ বলতে পারি। কারণ এই নৌস কখনো কখনো মনে হয় যে জড়, আবার কখনো মনে হয় যেন অজড়। তার মতে নৌস শুধু বিশ্ব প্রক্রিয়ার আদি চালকই নয়, তা বিশ্বে অবস্থান করছে এবং জাগতিক গতি প্রকৃতি পরিচালনা করছে। নৌস, অ্যানাক্সাগোরাস কি বলছেন? নৌস শুধু বিশ্ব প্রক্রিয়ার আদি চালকই নয়, অর্থাৎ সে শুধু গতিরই সঞ্চার করে নাই, বরং সে বিশ্বে যে আজকে জাগতিক গতি প্রকৃতি পরিচালনা করছে এবং নৌস সর্বত্র বিদ্যমান। দর্শনের ইতিহাসে অ্যানাক্সাগোরাসের অবদান অসামান্য। পুরাণতত্ত্ব বিষয়ে তার অবদান, গ্রহ নক্ষত্রের গঠন সম্পর্কে তার অনুমান, মানুষের বিবর্তন সম্পর্কে তার বিশ্বাস ও অভিমত, এসবই তার অসাধারণ অন্তর্দৃষ্টি ও প্রজ্ঞার পরিচায়ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানে রাখছি। ধন্যবাদ সবাইকে।